নমস্কার। আমার পুরুলিয়া মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2025 অনুষ্ঠানে আপনারা সবাই স্বাগত। আমাদের অনেকগুলো বিষয় আলোচনা করা হয়ে গেছে। আমরা এই এপিসোডে গণিত বিষয়ের উপরে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে আছেন পুরুলিয়ার দুই অভিজ্ঞ শিক্ষক, যারা মূল্যবান পরামর্শ দেবেন। আমি প্রথমেই বলে রাখি, ছাত্রছাত্রীরা তাদের এই মূল্যবান পরামর্শগুলোকে একটু নোট করবে এবং মাথায় রেখে পরীক্ষা দেওয়ার সময় সেই পরামর্শগুলোকে ভেবে পরীক্ষা দেবে। আমার ডান দিকে আছেন পুরুলিয়া জেলা স্কুলের অভিজ্ঞ শিক্ষক মাননীয় অসীম কুমার দাস মহাশয়। স্যার, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। অনুষ্ঠান থেকে থাকতে পারার জন্যে খুব ভালো লাগছে। দেখা যাক প্রোগ্রামটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং আমার বাঁ দিকে আছেন উনিও দীর্ঘদিনের অভিজ্ঞ শিক্ষক রাজেশ বাউরি মহাশয়। উনি বড়শ্রেণী নন্দলাল হাই স্কুলের শিক্ষক। প্রায় 20 বছরেরও বেশি শিক্ষকতার সঙ্গে তিনি যুক্ত। স্যার, আপনাকেও আমাদের এই চ্যানেলে নমস্কার। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে আমাদেরকে নিমন্ত্রণ দেওয়ার জন্য। ম্যাথমেটিক্স অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেখান থেকে একটু ভিন্ন হলেও স্কোরিংয়ের ক্ষেত্রে কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি প্রথমে মাননীয় রাজেশবাবুর কাছ থেকে জেনে নেব, মাধ্যমিকের যে অঙ্কের যে সিলেবাস, সেই সিলেবাসের প্রধান শাখাগুলি কী কী? সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমরা খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো। এই গণিত বিষয়টা দাঁড়িয়ে আছে অনুশীলনের উপর। মানে এতদিন তোমরা যা করেছো, তাড়াতাড়ি শিখেছো, ঠিক মতন আত্মস্থ করতে পারোনি, কিন্তু এরপর এই সময়টাকে তোমরা সঠিকভাবে কাজে লাগাবে। তাহলে এই গণিত বিষয়টি 6টি আমাদের শাখাতে বিভক্ত। যেটা হচ্ছে, প্রথমেই বলি পাটিগণিত, তারপর বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান। এই 6টি টপিকস নিয়েই আমাদের পুরো গণিত সিলেবাসটা দাঁড়িয়ে আছে। অর্থাৎ এই 6টি বিভাগ যে শাখা রয়েছে, প্রত্যেকটি শাখায় গুরুত্বপূর্ণ এবং প্রতিটি শাখার মধ্যে যে সমস্যাগুলো বা যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে সবগুলোই কিন্তু নিয়মিত অনুশীলনের প্রয়োজন আছে। আমি প্রথমে অসীমবাবুর কাছে আসবো। অসীমবাবু, এই যে ক্ষুদ্র সময়, আর তো বেশি সময় নেই, এই ক্ষুদ্র সময়ে পাটিগণিত যে শাখাটি আছে, সেই পাটিগণিতের উপর ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবে, এই ব্যাপারে একটু বুঝিয়ে বলেন। ঠিক এমনই একটা গুরুত্বপূর্ণ সময়ে ছাত্রছাত্রীরা, আমাদের ছাত্র বন্ধুরা আছে, যেখানে আমাদের মূল্যবান বক্তব্য কিন্তু একই জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে। সেটা হচ্ছে মোর প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নেই। প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে। যেমন ধরো, এখন ভালো লাগার বিষয়ে তো আমরা জানি যে এখন যে কোনো কিছুতে তোমাকে ব্যাংকের ইন্টারেস্ট রিসিভ করতে হয়, সে সরল সুদ হোক, চক্রবৃদ্ধি সুদ হোক, তার যদি ফর্মুলা ধরে তোমাকে অঙ্ক অনেক প্র্যাকটিস করতে হবে। এই জায়গায় আরও একটা যেমন রয়েছে চ্যাপ্টার, সেটা অংশীদারি কারবার। দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতেই পারে এবং অল্টারনেটিভ থাকার জন্য হয়তো অনেকে চুজ করে নিচ্ছে, আমি অংশীদারি কারবারটাই করে নেব আর সিম্পল বা কম্পাউন্ড ইন্টারেস্টে আমি মাথা ঘামাবো না। এটা বললে ঠিক হবে না, কেননা তোমাকে অবজেক্টিভে তো ফেস হতেই পারে, মানে করতে হবে, হতে পারে না, হবেই। ঠিক আছে? অতএব প্রাথমিক ধারণাগুলো কিন্তু তোমাকে আগে মজবুত করতে হবে। যে সিম্পল ইন্টারেস্ট জিনিসটা কি, তার ফর্মুলা কি, একদম প্রথম থেকে অনেক আগে থেকেই তোমরা সেগুলো করেছো। হ্যাঁ, I=PTR/100 এরকম বলো, বা কেউ বলে I=R/100, এখানে আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। যাই হোক, এগুলো তোমরা কিন্তু লিখবে, খাতায় লেখো এবং 2-3টে করে প্রশ্ন, মানে পছন্দ মতো প্রশ্ন সাজিয়ে নাও। এটা কিন্তু একটা প্ল্যানিং, তোমার নিজস্ব একটা প্ল্যানিং, যে এখানে
অনেকগুলো নম্বর রয়েছে, এই যে 13 মার্কস রয়েছে। এবারে 13 মার্কসটা হয়তো এমনভাবে ডিস্ট্রিবিউশন আছে, তবে কম্পালসারি তোমাকে তো একটা প্রশ্ন তোমাকে করতেই হচ্ছে 5 নম্বরের, সেটা তোমাকে হাতের 5 করতে হবে। এবং করার জন্য তোমাকে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট যেগুলো করে দেওয়া আছে, ওয়ার্কআউট করে দেওয়া আছে বইতে, সেগুলোকে আগে করো, বা করার আগে নিজে করো, নিজে ফর্মুলা ধরে করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেম ফেস করো তারপরে সলভটা দেখো কিভাবে করে দিয়েছে, তাহলে ওই প্যারিটি লক্ষ্য করলে তোমার ভুলগুলো অন্তত তোমার নজরে আসবে। অর্থাৎ অসীমবাবু এই সময় একটু ওদেরকে সাবধান হতে হবে, নিয়মিত অনুশীলন করতে হবে। আর যে সূত্রের যে ব্যাপারটা বললেন, সূত্রগুলোকে একটু ভালো করে লিখে প্র্যাকটিস করলে খুব ভালো হয়। সাইড বাই সাইড কিছু অ্যাপ্লিকেশন বা প্রয়োগ, মানে ওইখান থেকে করে দেওয়া অঙ্ক থেকে করবে, বা এক্সারসাইজ থেকে, বেশি নয় 2-4টা করে অঙ্ক করেই কনফিডেন্সটা গ্রো করতে হবে। ধন্যবাদ। আমি রাইসার কাছে যাব যে পাটিগণিতের মতো বীজগণিত একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমরা জানি যে বীজগণিতে একটু ভুল হওয়ার চান্সটা বেশি। প্লাস মাইনাস স্কোয়ার হোল স্কোয়ার যে ব্যাপারগুলো থাকে, ছাত্ররা একটু তাড়াহুড়ো করতে গিয়ে একটু ভুল করে ফেলে। তো এই সময় কীভাবে প্র্যাকটিস করবে এবং পরীক্ষার হলে তার কী ধরনের সাবধানতা অবলম্বন করবে? অবশ্যই স্যার বললেন, স্যারকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, এই বীজগণিত থেকে আমরা যদি দেখি যে মাধ্যমিক পরীক্ষাতে বীজগণিত জন্য কত নাম্বার বরাদ্দ আছে, তাহলে প্রথমে দেখবে তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছ, সেখানে এমসিকিউ টাইপের যে প্রশ্ন 6টি প্রশ্ন থাকে। একজন ছাত্র বা ছাত্রী এই পূর্ণমান তোলার ক্ষেত্রে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। কোনো ছাত্রছাত্রীকে যদি 100তে 100 নাম্বার পেতে হয়, তাহলে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ নয়, গোটা প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। কিন্তু এমসিকিউ কেন গুরুত্বপূর্ণ? এটার কারণ রয়েছে। এখানে যে 6টি প্রশ্ন থাকে, 6টির উত্তর যদি সঠিক হয় তবেই কিন্তু সে 100 নাম্বার পাচ্ছে। অন্যান্য জায়গায় কি হয়, শূন্যস্থানের ক্ষেত্রে কি হয় না, 6টি প্রশ্ন থাকে কিন্তু 5টি করতে হয়। ও যেহেতু এখানে কোনো অপশন থাকছে না। হ্যাঁ, এখানে কোনো অপশন থাকছে না। 1 নম্বর চলে গেলে কিন্তু আর 100 না, বা 100 সত্য মিথ্যাতে 6টি প্রশ্ন থাকে, আচ্ছা। কিন্তু 5টি করতে হয়। হ্যাঁ। তোমাদের বলবো, তোমরা কিন্তু 6টি প্রশ্নের উত্তর দিয়ে দেবে। যেটা ভুল হয়েছে সেটা কিন্তু ধরা হবে না। ধরো তুমি এমসিকিউর 6টি, সেখানে তো 6টি করতে হচ্ছে, শূন্যস্থান পূরণে 6টি প্রশ্ন আছে, তুমি 6টি প্রশ্নের উত্তর দিয়ে দেবে। যদি কোনো কারণে একটি ভুল হয়, 5টি সঠিকের জন্য তুমি পূর্ণমান পেলে। এমসিকিউতে এই সুযোগটা নেই। না, এমসিকিউতে এই সুযোগটা নেই, তাই রাজু ঠিকই বলেছেন যে এমসিকিউর ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং কি না, গোটাটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে। গণিত বিষয়টা বেশিরভাগ একটা কনসেপ্ট বেশ নিয়েই। যেমন আমি তোমাদের ছোট্ট একটি প্রশ্ন বলি। অনেক ছাত্রছাত্রী দেখেছি যে x² / x = 6, তাহলে এই সমীকরণটির বীজ কয়টি? তাহলে অনেক ছাত্রছাত্রী আছে কি করে না, x² / x = 6, তাহলে x² = 6x, তাহলে x² - 6x = 0, x কমন নিচ্ছে, তাহলে x × x - 6 = 0। তাহলে সমাধান করছে কি, x এর মান 0 এবং x এর মান 6। তাহলে তুমি এই সমীকরণটি যখন সমাধান করলে দুটো মান পেয়ে গেলে। কিন্তু তুমি একটা টেস্ট করে দেখো তো, x এর মান যদি 0 বসাও, তাহলে 0² / 0 = 6 কি হয়? কিন্তু তুমি ক্যালকুলেশন করে বার করে দিয়েছ যে x এর মান 0 এবং 6। তুমি তাড়াহুড়ো করে পরীক্ষাতে চলে এলে, কিন্তু যখন রেজাল্ট হলো তখন দেখলে যে তোমার একটু ভুল হয়ে গেছে। তাহলে এই কনসেপ্টটা যদি আমি বাচ্চাদের মধ্যে ক্লিয়ার করি, দেখ কি ক্লিয়ার না, x² / x = 6 এবং x² = 6x, এই দুটো সমীকরণ কি একই না আলাদা? এখানে গ্রামারটা ঢুকিয়ে আছে। ক্যালকুলেশন করার পর সেই ক্যালকুলেশনটা একটু যাচাই করে নিতে হয়। অ্যাকচুয়ালি কি, x² / x = 6 এটা দ্বিঘাত সমীকরণ রূপ চেহারাটা দেখালেও কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়। আচ্ছা, এটা একটা একঘাত সমীকরণ, এর একটা বীজ আছে। কিন্তু x² = 6x এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ। মানে ছাত্রছাত্রীদের এই বিষয়টি একটু কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে এই ধরনের বলছি, এই ক্ষুদ্র সময়ে বলা খুব মুশকিল, মানে জাস্ট একটা উদাহরণ দিলাম আমি। তারপর আমরা পাটিগণিত এবং বীজগণিত যে শাখাগুলো ছিল সেই বিষয়ে মূল্যবান পরামর্শ শুনলাম। এই দুটোই কিন্তু একটু ক্যালকুলেশন বেস। এর পরের যে শাখা আছে জ্যামিতি, ক্যালকুলেশন বেস না হলেও এই জ্যামিতি বিষয়ের শাখাতেও কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আমি প্রথমে মাননীয় শিক্ষক অসীমবাবুর কাছে আরেকবার যাব
যে উপপাদ্য করার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি ধরনের প্রস্তুতি নেবে বা কি ধরনের সাবধানতা অবলম্বন করবে, এই ব্যাপারে একটু বুঝিয়ে বলুন। ঠিক, এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। যে উপপাদ্যে আমরা সবাই এক্সপেক্ট করি ফুল মার্কস সিকিউর করতে, ম্যাথমেটিক্স সব সাবজেক্ট সব জায়গায় ফুল মার্কস সিকিউর করলে নিজের স্যাটিসফ্যাকশনও আসে, তার জন্য প্রস্তুতিও নিতে হয়। যে উপপাদ্যের জায়গায় যা বলার সেটা কি, যে উপপাদ্যে যে একটা সাধারণ নির্বাচন থাকে, মানে সাধারণভাবে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কোনো একটা বিশেষ প্রপার্টি, বা চতুর্ভুজের ক্ষেত্রে বা বৃত্তস্থ চতুর্ভুজ বা স্পর্শক সংক্রান্ত যত রকমের প্রবলেম রয়েছে সব ক্ষেত্রেই তোমার কিন্তু লজিক্যাল থিঙ্কিং, তোমার যুক্তি দিয়ে সেটাকে প্রতিষ্ঠা করতে হবে। অতএব তুমি একটা লাইনের পরে পরবর্তী লাইন তুমি যখনই দিচ্ছ এবং তার সঙ্গে পরস্পর কনসিকোয়েন্স, মানে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু তোমাকে মানে লিখতে হবে পাশে, যে এই কারণে এই যুক্তিতে আমরা এটাতে এসেছি। অতএব পরপর একদম সম্পর্কযুক্ত, কোনো একটা লাইন স্কিপ করে গেলে হবে না, স্টেপ বাই স্টেপ তোমাকে লিখতে হবে, যেভাবে লজিক্যালি সেগুলো মানে জুড়ে রয়েছে সেইটাকে আগে অনুধাবন করতে হবে। অনেক সময় স্যার ছাত্রছাত্রীরা উপপাদ্যগুলো মুখস্থ করে নেয়, হ্যাঁ এইটাই এবং কিছু লেখার পর ভুলে যায়, একদম। তো এই ক্ষেত্রে কি করণীয়? এই ক্ষেত্রে করণীয় বলতে প্রথম থেকে এই জায়গাটায় যত্নশীল হওয়া খুব প্রয়োজন। এইখানে যত্নশীল না হলে কারুর সাধ্য নেই ওই জায়গা তোমাকে ফুল মার্কস সিকিউর করানো। সিকিউর একমাত্র তুমি নিজের থেকেই করতে পারবে যদি তুমি সেই জায়গাগুলো সেই পরপর স্টেপ বাই স্টেপ ফলো করো লজিক্যালি। তোমাকে যুক্তি দিয়ে বুঝতে হবে এর সঙ্গে এটা কেমনভাবে সম্পর্কযুক্ত, মানে সম্পর্কগুলো খুঁজে বার করতে হবে। হ্যাঁ অবশ্যই, সেই সম্পর্কটা যদি তুমি ঠিক ঠিক করে বুঝতে পারো, দেখবে অটোমেটিক্যালি তুমি উপপাদ্যটার বিষয়বস্তু যেটা দেওয়া রয়েছে সেটাকে তুমি যেমন স্বাভাবিক পথ কতগুলো স্টেপে তো লেখো, যে সাধারণ নির্বাচন দেওয়া থাকলেও আমাকে কিন্তু একটা বিশেষ কোনো ছবি এঁকে সেই সামান্তরিকই হোক বা একটা বৃত্তই হোক বা একটা চতুর্ভুজ হোক, যাই হোক, সেক্ষেত্রে তোমাকে একটা বিশেষ উদাহরণ নিয়ে সে এবিসিডি ত্রিভুজ হোক, এবিসি ত্রিভুজ হোক আর পিকিউআরএস যাই নাম দাও, একটা স্পেশাল কোনো ত্রিভুজ নিয়ে বা বৃত্তর নাম দিয়ে তোমাকে করতে হবে। কেননা তুমি তো সবগুলো একসঙ্গে করতে পারো না। সাধারণভাবে তুমি ওই উপপাদ্যকে প্রতিষ্ঠা করার জন্য কোনো একটার উদাহরণ দিয়ে সেটা সেই বিশেষ জিনিসটাকে তুমি লিখলে এবং তার মানে প্রামাণ্য যেটা, অর্থাৎ যেটা তোমাকে প্রমাণ করতে হবে সেটাকে পরিষ্কার ভাষায় লেখো। এবং ওই প্রমাণের উদ্দেশ্যে যে অঙ্কনটা সেটাও দেখো, একটা উদ্দেশ্য করে আমাকে বিশেষ কাজ করতে হয়। আমাকে রান্না করতে গেলে ভাত যদি ফুটাতে চাই তাহলে আমাকে ওভেন রেডি করতে হবে, তারপরে চাল ইত্যাদি, জল ইত্যাদি, হাঁড়ি যেগুলো লাগবে সেগুলো আমাকে যেমন উপকরণ সংগ্রহ করতে হয়, এখানে ঠিক তেমনি অঙ্কনে ওই লক্ষ্যটাই কি না আমাকে এটা প্রমাণ করতে হবে। তার জন্য কি অঙ্কন করা প্রয়োজন সেটা তোমাকে গুছিয়ে পরিষ্কার লিখতে হবে। তারপরে মূল উপপাদ্যের প্রমাণে যখন আসছো সেখানেও তোমাকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে, অর্থাৎ যেটা দেওয়া রয়েছে, যে তথ্যটা দেওয়া রয়েছে সেইটাকে কাজে লাগিয়ে পরপর যেমনভাবে বলেছে বুঝে সেইভাবে কিন্তু পরপর গুছিয়ে লিখতে হবে, তবেই তুমি ফুল মার্কস সিকিউর করতে পারবে। খুব মূল্যবান পরামর্শ দিলেন অসীম বাবু, আপনার ধন্যবাদ। উপপাদ্যের মতো জ্যামিতিতে আরেকটা পোর্শন থাকে সম্পাদ্য। এই সম্পাদ্য করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের প্রস্তুতি এবং সাবধানতা কিভাবে ওরা নেবে? অবশ্যই হ্যাঁ, সম্পাদ্য বলবো। স্যার উপপাদ্যটা খুব সুন্দরভাবে বললেন, তো আমার কয়েকটা কথা মনে পড়ে গেল। ছাত্রছাত্রী যখন উপপাদ্য লিখতে শুরু করবে, ধরো এই পরীক্ষার খাতা তোমার, কখনোই এইখান থেকে শুরু করবে না। কারণ কি বলি, তুমি যদি এইখান থেকে শুরু করো তাহলে তোমার এই পাতাটা এবং এই দুটি পাতা পেয়ে যাচ্ছ। কোনো কারণ লিখতে লিখতে যদি অনেক বড় হয়ে যায় তাহলে ছবি থাকছে। অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে দেখি আমরা যে উপপাদ্য লিখে দিয়েছে, মনে করি এবিসি ত্রিভুজ, ও ত্রিভুজ নেই, কি সাংঘাতিক ব্যাপার। তাহলে প্রপার ছবিটা তোমাদের আঁকতে হবে। তাহলে এই পাতা থেকে তোমরা শুরু করবে সব সময়। তাহলে তোমার কি হচ্ছে, এই ছবির সাপ্লাইটাই তুমি এইখানে পেয়ে যাচ্ছ। কোনো কারণে যদি তুমি কোনো কারণে ভুলবশত করে দাও, ধরো এখানে শুরু করে দিয়েছো এই জায়গাটার থেকে, তাহলে তোমার তো শেষ হলো না। তাহলে তোমার পরের পেজে আবার একটি ছবি দিয়ে দেবে। তাহলে এই ছবিটি থেকে তুমি দেখে দেখে লিখবে, তাহলে তোমার সুবিধা হবে লিখতে। মুখস্থ করলে চলবে না, কোনো সময় ভুল হয়ে যাবে। ছাত্রছাত্রীদের এইগুলো একটু মনে রাখতে হবে, যেভাবে উনি বলছেন এইগুলো একটু সচেতনভাবে মনে রাখতে হবে। আমাদের এই অনুষ্ঠান কেমন লাগছে জানাতে
পারো কমেন্ট করতে পারো, বা আরও কী কী বিষয় এর আলোচনার প্রয়োজন আছে, বা কোন বিষয়গুলো তোমরা এখনো পর্যন্ত উপলব্ধি পারোনি, সেই বিষয়গুলো আমাদের কমেন্টে জানাও। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আগামী দিনে আমরা আরও ভালো অনুষ্ঠান শুরু করব। এরপর সম্পাদ্যটা সম্পাদ্য যে হ্যাঁ, সম্পাদ্য যেটা বলছিলাম, এই 2025 যে মাধ্যমিক পরীক্ষা হবে, সেখানে কিন্তু ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু গোটা সিলেবাসটাই করে যাবে। এমনও দেখা গেছে যে একই উপপাদ্য পরপর 2 বছর এসেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তোমরা গোটা সিলেবাসটাই তোমরা প্র্যাকটিস করবে, কিন্তু বিশেষভাবে প্র্যাকটিস করবে কোনটা, যেমন পরিবৃত্ত তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, স্পর্শক অঙ্কন প্র্যাকটিস করে যাও, আর কি এই সমানুপাতি, এইখানে তোমাদের একটি লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, মধ্য সমানুপাতি। ধরো বলা আছে যে 4 সেমি ও 3 সেমির মধ্য সমানুপাতি নির্ণয় করো। আচ্ছা, 4 সেমি রেখাংশ এবং 3 সেমি রেখাংশের, কিংবা 4 সেমি রেখাংশের মধ্য সমানুপাতি নির্ণয় করো। তাহলে এইখানে অনেক ছাত্রছাত্রী ভুল করে, 4 সেমি একক দিয়েছে, 3 সেমি, তাহলে তুমি রেখাংশ নিয়েছো 3 সেমি 4 সেমি, এই উত্তর যেটা পাবে সেটা কিন্তু তোমাকে ওই এককটা সেমিটা ইউজ করতে হবে। কিন্তু অপরপক্ষে দেখো, √30 জ্যামিতিক উপায়ে √30 মান নির্ণয় করো, সেখানে কিন্তু তুমি ওই এককটা দিলে চলবে না। কারণ তোমায় যদি জিজ্ঞেস করা হয় √4 কত, তখন তুমি কি বলো 2 সেমি, বলো না, তাহলে কি বলো √4 = 2। তো সেই রকম এক ক্ষেত্রে একক দিতে হচ্ছে, আবার অন্য ক্ষেত্রে একক দিতে হচ্ছে না। তাহলে কোন ক্ষেত্রে দেবে আর কোন ক্ষেত্রে দেবে না, সেটা যদি না বোঝো, তাহলে কিন্তু তোমাদের হয় ভুল হয়ে যাবে। তবে এককের যথার্থ ব্যবহার, হ্যাঁ, একদম যেখানে প্রয়োজন সেখানে দিতেই হবে, আর যেখানে প্রয়োজন নেই না দিতে হবে না, কিন্তু এই ক্ষেত্রগুলো তোমাদের জানতে হবে। অসীমবাবু যদি একটু বলেন। আর ওই জায়গাটা এইটাই যে যখনই 4 সেমি 3 সেমি ওখানে ইউনিট উল্লেখ করেছে, তাহলে ওইটার সঙ্গে মানে বজায় রেখে, প্যারিটি বজায় রেখে তুমি ওখানে সেমি ইউজ করো, মানে যেমন যেমন দেওয়া থাকবে সেই অনুযায়ী তুমি ফলো আপ করো। তাহলে 4 আর 3 ও যেমন এইখানে কি মানে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় হচ্ছে এটা, এই জায়গাতে কিন্তু অনেক রকমের একই কাজ কিন্তু অনেকভাবে প্রশ্ন সেট হয়। অবশ্যই। যেমন 3 সেমি 4 সেমি, যেমন বললাম যে 3 সেমি 4 সেমি বা 3 একক 4 একক যাই হোক না কেন, এর মধ্য সমানুপাতি বের করার যে প্রসেস তোমরা জানো, সেটাকে বললো 3 4 12 √12 এর জ্যামিতিক পদ্ধতিতে মান নির্ণয় করতে হবে। সেখানে একই প্রসেস। আবার বললো, একটু এক্সটেন্ড করে দিল যে √12 না বলে 3 সেমি 4 সেমি বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো। তখন দেখো সেই একই প্রসেস, তুমি মধ্য সমানুপাতির মানটা যে পেয়েছো ওইটাকে বাহু করে তুমি বর্গক্ষেত্র এঁকে দিলেই হচ্ছে। আচ্ছা, অসীমবাবু বা রাজবাবু, আমার দুজনের কাছে প্রশ্ন থাকবে যে সম্পাদ্যর ক্ষেত্রে তো একটু ইনস্ট্রুমেন্টাল ব্যাপার থাকে। হ্যাঁ, অবশ্যই। এই ইনস্ট্রুমেন্টের ব্যাপারে ছাত্ররা কিরকম সাবধানতা অবলম্বন করবে? মানে পেন্সিলটা, আমি শুনেছি পেন্সিলটা খুব একটু মানে পয়েন্টেড হলে ভালো হয়। তো এই ব্যাপারে ইনস্ট্রুমেন্টের যে দিক, ইনস্ট্রুমেন্টগুলো কি ধরনের ইনস্ট্রুমেন্ট ছাত্রদের পরীক্ষার হলে নিয়ে যাবে বেসিক্যালি? হ্যাঁ, মানে বেসিক্যালি যেগুলো ইউজ করা হয় পেন্সিল, কম্পাস এবং স্কেল। তো তোমরা দেখবে পেন্সিল কম্পাসটা যেন তুমি যে মাপটা মেজারমেন্টটা নিচ্ছ, এ নেওয়ার পর যেন না নড়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, আর ওই পেন্সিলের যে অগ্রভাগটা যেন খুব মানে সুচাগ্র আর কি থাকে। হ্যাঁ, বলুন। আচ্ছা, এই জায়গায় আমার একটু মনে পড়ে গেল যে এই যে আমরা লিখছি না, যেমন √17, আমরা জানি ওর নিয়ারেস্ট √16 এটা পূর্ণবর্গ রাশি, তাহলে তার এক্সাক্ট ভ্যালু 4 হবে আমরা জানি। এবারে ধরো যখন 16 হচ্ছে, তাহলে উত্তর তুমি জানো, কিন্তু যখন 17 দিচ্ছে তখন তুমি দুটো ফ্যাক্টরে ভাগ করলে, সে ভাগ করারও টেকনিক অবশ্যই জানতে হবে। এবারে জানার পরেও যখন তুমি ওই ফিগারগুলো তো এক্সাক্ট অঙ্কন, অতএব মেজারমেন্টটা কিন্তু আমাকে একটু মোটামুটি যতটা সম্ভব নিখুঁত দেওয়ার চেষ্টা করতে হবে। যদিও আমার হাতে যে স্কেলটা রয়েছে সেখানে আমি দশমিকের পরে 1 অঙ্ক 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের বেশি আমি নিখুঁত করতে পারবো না। অতএব যে মানটা তুমি আপাতত দেখছো, কিন্তু তাতেও সামান্য একটু আরো নিখুঁত করার জন্য ভার্নিয়ার স্কেল তো তোমাকে দেওয়া নেই। অতএব তুমি যেটা পাচ্ছ অ্যাপ্রক্সিমেটলি পাচ্ছ, অতএব প্রায় ইউজ করতে হবে। গুরুত্ব বেড়ে যাবে। এরপর ত্রিকোণমিতি, গুরুত্বপূর্ণ অধ্যায়, সম্ভবত এটা হয়তো ছাত্রদের ক্লাস 10-এই শেখে।
অবশ্যই ক্লাস 10-এই এটা শেখে। এবং এখানে যে সাইন 60 বা সাইন 30 বা টেন 30 এই যে মানগুলো, এই মানগুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা কোশ্চেন হয়, বা এর উপর ভিত্তি করে অনেকগুলো কোশ্চেনের উত্তর দেওয়া যায়। তো আমি রাজীববাবুকে বলবো যে এই যে মানগুলো আছে না, ছাত্রছাত্রীরা কিভাবে খুব সহজ করে মনে রাখতে পারবে, তার কি কোনো পদ্ধতি আছে যাতে ওরা সহজেই মানে মুখস্থ করে চলে গেল, যে গুলিয়ে গেল, ওই ব্যাপারটা না হয়? ছাত্রদের কিভাবে ওই মানগুলো সহজভাবে মনে রাখতে পারবে যাতে মুখস্থ করে যেতে না হয়, বেশ এই এই ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। অনেক রকমভাবে মানে করা যায় বা মনে রাখা যায়। তো যাই হোক, আমরা একটি সমকোণী ত্রিভুজের যদি একটা কোণকে থিটা ধরি, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণকে যদি থিটা ধরি, তাহলে থিটা কোণের সাপেক্ষে আমরা একটি ত্রিভুজের লম্ব, ভূমি এবং অতিভুজের এই দুটো বাহুকে নিয়ে আমরা 6টি অনুপাত পাবো। সেই 6টি অনুপাতের নাম দেওয়া হয়েছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এই 6টি নাম দেওয়া হয়েছে। তো যাই হোক, এই যে থিটা বলছি, থিটা একটা যে কোনো অজানা কোণ, কিন্তু থিটার মানটা যখন আমার পার্টিকুলার হবে, মানে সাইন 30 ডিগ্রি, মানে একটি সমকোণী ত্রিভুজের যদি 30 ডিগ্রি একটা কোণ থাকে, তাহলে কোণের সাপেক্ষে লম্ব এবং অতিভুজের যে ভাগফল তখন অজানা থাকছে না, তখন কিন্তু পার্টিকুলার মান আমরা পেয়ে যাচ্ছি। এই ব্যাপারটাই সাইন 30, ট্যান 30, টেন 60, এই যে ব্যাপারগুলো যদি খুব সহজ প্রসেস কিছু থাকে। হ্যাঁ, আমি ছাত্রছাত্রীদের বলি, দেখো পরীক্ষা দেওয়ার সময় তোমার হাতটা থাকবে, হাত তো জমা নিয়ে নেবে না পরীক্ষার হলে। তো যাই হোক, তো এইভাবে তুমি মনে রাখবে যে ধরো তোমার এই যে দেখো এই দিক কয়টি আঙুল আছে, নেই, তাহলে 0 আছে, তাহলে 0কে 4 দিয়ে তুমি ভাগ করবে, 0কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 0, তার বর্গমূল করবে, আচ্ছা, তাহলে 0, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত পেলে বাবা 0। ভেরি গুড। এরপর তুমি চলে যাও, এই একটা আঙুল দিয়ে দাও এদিকে, তাহলে একটা আঙুল দিয়ে দিলে তার 1 থাকলো, এই অ্যাঙ্গেলটা কত না 30 ডিগ্রি তুমি মনে হবে, 0, 30, 45, 60 এবং 90, এগুলোকে কি বলে আদর্শ কোণ। কেন বলা হয়? কারণ সাধারণ জ্যামিতিক পদ্ধতির সাহায্যে এদের মানগুলোকে আমরা নির্ণয় করতে পারি। তাহলে 30 ডিগ্রি মান নির্ণয় করব, তাহলে এখানে কটা আঙুল আছে? একটা, 1/4 তার বর্গমূল, তাহলে 1/2, তাহলে সাইন 30 ডিগ্রি মান কত হচ্ছে 1/2। অর্থাৎ ছাত্র যদি এইভাবেই মনে রাখে, তাহলে ওদেরকে মুখস্থ করতে হবে। তাহলে 30 হলো, এরপর চলে যাও এখানে, এই অ্যাঙ্গেলটা কত 30-এর পরে কত 45 ডিগ্রি, তাহলে 2/4 তার বর্গমূল 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান কি হলো 1/√2। এরপর চলে যাই আমরা কোথায় 60 ডিগ্রিতে, তাহলে 3/4 তার বর্গমূল। এই ব্যাপারটা যদি একটু বোর্ডে একটা সাইনের যে আছে সাইন 0, 30, 45 একটু যদি বোর্ডে, হ্যাঁ ওটা আসছি আমি প্রথমে হাতে দেখাই একটু। ওকে, তাহলে 3/4 তার বর্গমূল, তাহলে 3-এর বর্গমূল আমরা সেরকম পাচ্ছি না, 4-এর বর্গমূল হচ্ছে 2, তাহলে √3/2 সাইন 60-এর মান কি হলো √3/2। এরপর আমরা চলে যাই এখানে, তাহলে এখানে দেখতেই পাচ্ছ তুমি 90 ডিগ্রি, হ্যাঁ 4/4 = 1 তার বর্গমূল 1, তাহলে সাইন 90 ডিগ্রির মান কত হলো 1। তাহলে সাইন 0, 0, সাইন 30 হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। কেমন? তোমার হাতের ভিতরে সমস্ত মানগুলো পেয়ে গেলে। এরপর এই উল্টো দিকে দেখি যদি আসি আমরা, তাহলে এই যে সাইন 90 ডিগ্রি সেটা কিন্তু cos 0 ডিগ্রি, তাহলে এইখানে তুমি cos 0 পাচ্ছ, cos 30 পাচ্ছ, cos 45 পাচ্ছ এবং cos 90। মানে যে সিকোয়েন্সে সাইনের মান বের করেছি তার অপোজিট সিকোয়েন্সে আমরা cos-এর, তাহলে সাইন পেয়ে গেলে cos পেয়ে গেলে, এবার সাইনকে cos দিয়ে ভাগ করলে হয় tan। উদাহরণ দিই, যেমন tan 30 ডিগ্রির মান কত, কিংবা tan 45 ডিগ্রির মান কত, তাহলে tan থিটা মানে কি না সাইন থিটা বাই cos থিটা। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, cos 45-এর মান কত 1/√2, দুটো সমান সমান জিনিস, এটা কি হয় 1, কারণ এটা 0 নয়। তাহলে সাইন tan 45 ডিগ্রির মান কত হলো 1। তাহলে দেখো আমরা সুন্দরভাবে সমস্ত পেয়ে গেলাম। ছাত্রদের মুখস্থ করার দরকার না, এইটা একটু মনে রাখলেই পরীক্ষার হলেই মানগুলো বসিয়ে খুব সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবে, শুধু ক্যালকুলেশনটা একটু করে নিলেই হলো, খুব সহজ হয়ে গেল ব্যাপারটা, তাই না? আমাদের তো এই ধরনের অনুষ্ঠান চলতেই থাকবে। এই যে আমাদের অনুষ্ঠান চলছে কেমন লাগছে অবশ্যই আমাদের যে আমার পুরুলিয়া চ্যানেল সেখানে কমেন্ট করে জানাবে। তোমরা যত বেশি কমেন্ট করবে তত আমরা বুঝতে পারবো আমাদের অনুষ্ঠান আর কি ধরনের করতে হবে বা কোন পোর্শনগুলোর জন্য এই অনুষ্ঠান দরকার।
এরপর ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতির মতোই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিমিতি। আমি অসীমবাবুকে বলবো, অসীমবাবু এই ক্ষুদ্র সময়ে পরিমিতির যে ব্যাপারটা আছে, সেখানে তো শুনেছি অনেক সূত্র মনে রাখতে হয়, মুখস্থ রাখতে হয়, এবং মূলকের যে ব্যাপারগুলো আছে সেগুলো খেয়াল রাখতে হয়। তো এত বড় সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে কিভাবে ছাত্ররা পরীক্ষার হলে অঙ্কটা উপস্থাপন করবে, এই ব্যাপারে একটু বুঝিয়ে বলুন। ঠিক, এই পরিমিতি মানে কি, পরিমাপ পদ্ধতি নিয়ে এখানে আছে। বিভিন্ন রকমের ঘনবস্তুর পরিমাপ পদ্ধতি তোমাকে এখানে অনেক সতর্কভাবে প্রয়োগ করতে হবে। তার জন্য পরিমাপ মানে বুঝতে পারছো, এককের প্রয়োজন তো কতখানি আমরা প্রথম থেকে সব জেনে এসেছি, এবং তার সেই খুব সতর্কভাবে সেটা প্রয়োগ করতে গেলে, যেমন ধরো কিছু কিছু ঘনবস্তু একদম স্ট্যান্ডার্ড ঘনবস্তু, তুমি ইট মানে আয়ত ঘন যেটাকে বলো, তারপরে ঘন, চোঙ, শঙ্কু, এগুলো সবগুলো তোমাকে কিন্তু জানতে হবে। জেনে তাদের মূল মূল যে জিনিসগুলো, যেহেতু ঘনবস্তু তার কি হয়, একটা সারফেস থাকে, সেই সারফেসটা আমরা বলছি পৃষ্ঠতল, কখনো বলছি সমগ্র তল। যখন সমস্ত তলগুলো বিবেচনা করছি, যেটা পৃষ্ঠটা দেখতে পাচ্ছি সেটা আমরা পৃষ্ঠতল হিসেবে ধরছি। আর যখন নিচের তলটাই যে বসে আছে এই জিনিসটা, নিচের তলটা আমরা ভাবছি না, হ্যাঁ, কিন্তু সমগ্র তল বললে ওপর, নিচ, সাইড সবগুলোই ভাবতে হবে। কিন্তু যখন আমি দেখছি যে পার্শ্বতল মানে এর পাশে যেগুলো লম্বভাবে দাঁড়িয়ে আছে, সেই যে তলটা, এই তলটা বিবেচনা করতে হবে। এটা বক্র আছে বলে বক্রতল। যদি আমি দেওয়াল দেখতে পাই, সেটা একদম পরিষ্কার তল বলছি, আয়তাকার তল হয়ে যাচ্ছে, আয়তাকার ক্ষেত্র হয়ে যাচ্ছে। দুটোর মধ্যে পার্থক্য কিন্তু খুব একটা নেই। কিন্তু ধরো এটা লম্বভাবে, লম্ববৃত্তাকার শঙ্কু যখন হচ্ছে, তখন হচ্ছে কি, এই ভূমিতলের সঙ্গে লম্বভাবে যে তলটা আছে, বক্র অবস্থায় আছে, সেটা বক্রতল। তার ক্ষেত্রফল পাওয়ার জন্য তুমি এটাকে কেটে সোজা করে নিতে পারো। এটাকে কেটে যদি সোজা করে নাও, একটা পৃষ্ঠার মতো হবে, কাগজের পৃষ্ঠার মতো হবে। তার যেমন দৈর্ঘ্য গুণিতক প্রস্থ হিসেব করি, এখানে প্রস্থটা উচ্চতার সঙ্গে প্রায় কম্পারেবল, তো সেটা যেমন হবে, ঠিক তেমনি এটা লম্ববৃত্তাকার চোঙ। তাহলে কি, এক্ষেত্রে বক্রতলের যে কিনারাটা, এই যে কিনারাটা, যেটাকে সোজা করলে একটা দৈর্ঘ্য তৈরি করবে ঠিকই, কিন্তু এটা তো যেহেতু বৃত্তাকার অবস্থায় আছে, বৃত্তের যেমন পরিধি নির্ণয় করে, সেই পরিধি সেটাই তো তোমাকে সোজা করে দিলে কেটে তুমি সেটা সরল রেখায় চলে আসলো, সেটাকে দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যেমন তুমি জানো যে আর ব্যাসার্ধ একটা বৃত্তের পরিধি হয় 2πr, আর 2πrটাই তো তোমার দৈর্ঘ্য হিসেবে তৈরি হলে, তাহলে ওইটাই হচ্ছে দৈর্ঘ্য। আর প্রস্থ বলতে উচ্চতাটাই ভাবো, তাহলে 2πr ইন্টু উচ্চতাটা এই যদি হয়, তাহলে এটাই হচ্ছে তার বক্রতলের ক্ষেত্রফল। অতএব একটু মাথা খাটালে পরিমিতি বিষয়ে কনসেপ্ট, ফর্মুলাগুলোর চাপ অত থাকে না। আর ফর্মুলার চাপ যদি মাথায় থাকে, তার প্রয়োগ করতে তোমার অসুবিধা হবে। অতএব এই ফর্মুলাকে একটু বাস্তবসম্মতভাবে যদি একটু বিবেচনা করো, তাহলে আমার মনে হয় এত লোড তোমার থাকবে না। তুমি অনেক সহজভাবে, অনেক মানে নির্দ্বিধায় তুমি কাজগুলো ঠিক ঠিক করে করতে পারবে। তবে হ্যাঁ, আবার বলছি, সতর্কতা অতি অবশ্যই অবলম্বন করতে হবে। এককের বিষয়ে খুব যত্নশীল হতে হবে। এই আরে এককে ভুল করার ক্ষেত্রে তো মার্কস কাটা যায়, তাই না? হ্যাঁ, অবশ্যই কাটা যাবে। এককের যে ব্যবহার, এটা কিন্তু দেখছি সব ক্ষেত্রেই, হ্যাঁ, সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাই একক লেখার সময় একটু মনোযোগ দিতে হবে, একটু সচেতন হতে হবে। আমাদের যে এই গণিত বিষয়ের যে লাস্ট যে শাখা, সেটা হচ্ছে আমাদের রাশিবিজ্ঞান। আমরা জানি রাশিবিজ্ঞান একটা অনুমান বা কিছু ডাটার উপর ভিত্তি করে কী হয় করা হয়। এই রাশিবিজ্ঞানের ব্যাপারে আমি মাননীয় রাজেশ বাবুকে বলবো, রাশিবিজ্ঞান বিষয়টি ছাত্রদের কিভাবে সহজেই উপস্থাপন করতে পারবে। বেশ, রাশিবিজ্ঞানে 1 নম্বরের এমসিকিউ একটা প্রশ্ন থাকে, শূন্যস্থান পূরণ একটা থাকে, এবং সত্য মিথ্যা একটা থাকে, এবং 2 নম্বরের একটি প্রশ্ন থাকে। তাহলে কত হলো? 3 2 5, আর 4 নম্বরে 2টো করতে হয়, থাকে 3টে প্রশ্ন। তো এই 3টের মধ্যে সাধারণভাবে আমরা যে প্রশ্নগুলো দেখে এসেছি মাধ্যমিকে, একটা গড় নির্ণয় করতে থাকে, একটা মধ্যমা নির্ণয় করতে থাকে, একটা সংখ্যাগুরু মান, মিন, মিডিয়ান এবং মড। তাহলে আমি মানে তোমাদের এই কথা বলবো, তোমরা ভেবে দেখবে যে কোন 2টি প্রশ্ন আমি পরীক্ষাতে করব। না, আমার ধারণা অনুযায়ী প্রথমে তোমরা মড, যে সংখ্যাগুরু মান, সেইটা করবে। কেন করবে? কারণ এখানে ক্যালকুলেশনের বেশি জায়গা থাকে না। এই মড নির্ণয়ের সূত্রটা কি, সেটা তোমাদের মনে রাখতে হবে। L + f1 - f0 / 2
2f1 মাইনাস f0 মাইনাস f2 গুণিত h। তাহলে f1 মানে কি? আমি ছাত্রছাত্রীদের বলি দেবশ্রীবাবু, যে পরীক্ষাতে যে বেশি নম্বর পায় তাকে কি বলি আমরা? ফার্স্ট। তাহলে f1, তাহলে পরিসংখ্যার গোষ্ঠীর মধ্যে ওই যে ফ্রিকোয়েন্সি কার বেশি, সব থেকে যে পরিসংখ্যাটা বেশি তাকে বলবো f1। বাহ, খুব সুন্দর। আর 1 এর আগে আমরা ধরবো 0, আর তারপরে ধরবো 2। তাহলে f1 পেয়ে গেলাম, f0 পেয়ে গেলাম, f2 পেয়ে গেলাম। তাহলে সূত্রটি লেখার জন্য তুমি 1 পেয়ে গেলে, সূত্রটি মান বসার জন্য 1 পেয়ে গেলে, ক্যালকুলেশন শুরু করলে 1 পেয়ে গেলে, সঠিক উত্তরটা বেরিয়ে গেল 1 পেয়ে গেলে। কেমন? এরকম পার্টে পার্টে নম্বরটা কিন্তু থাকে, প্রতিটি বিষয়, প্রতিটি পার্ট কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে l প্লাস f1 মাইনাস f0 ডিভাইডেড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 গুণিত h। তাহলে f1 f0 পেয়ে গেছো, যে সব থেকে বেশি f1, তার আগেরটা হলো f0 এবং f1 এর পরটা হচ্ছে f2, তাহলে সমস্ত ভ্যালু তো পেয়ে গেছো। আর l কি? যে শ্রেণীটাতে আমাদের মোড আছে তার লোয়ার বাউন্ডারিটা কত সেটা দেখতে হবে, এবং এইচটা কি না শ্রেণী দৈর্ঘ্য, যে শ্রেণীতে আমার আছে আর কি মোডটা, তার শ্রেণী দৈর্ঘ্য কত, এটা বসালেই আমরা পেয়ে যাব। হ্যাঁ, এই টেকনিকগুলো ব্যবহার করলে ছাত্রদের টাইমটা বাঁচবে, অন্য অঙ্কের সময়টা দিতে পারবে। এটাও অনেকটা বাস্তবতার বিষয়। যে আমি যখন এই ছেলেগুলো কিন্তু আমি লক্ষ্য করেছি, আমি এই মানে খাতা দেখেছি, অনেক ভালো ভালো ছেলেদের খাতা দেখেছি, কিন্তু মূল ব্যাপারটা আমি লক্ষ্য করেছি ছেলেরা কিন্তু এই বিষয়ে কিন্তু সচেতন নয়। না না না, যে আমি যখন মোড বের করছি, অর্থাৎ ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ক্লাসটা আমাকে কেয়ার করতে হবে, যে কোন শ্রেণীটার জন্য ফ্রিকোয়েন্সিটা ম্যাক্সিমাম, মোড ফর ম্যাক্সিমাম। তাহলে ওই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কোন শ্রেণীতে আছে, তাহলে সেই শ্রেণীর লোয়ার বাউন্ডারি তোমাকে করতে হবে। আবার এগুলো অনেকে করে না, যে শ্রেণীতে 1-এর পার্থক্য হয়ে আছে, হয়তো দেওয়া আছে 29 শেষ 3 থেকে 23, তারপরে 24 থেকে বাকিটা, এরকম করে যোগ করে করে ইকুয়াল স্পেস রয়েছে ঠিকই, কিন্তু যখন ওই প্রত্যেকটা শ্রেণীর মধ্যে 1-এর একটা গ্যাপ থাকছে, তাহলে ওর 0.5 আগে এবং 0.5 পরে মিডিল করে দুটোকে মার্জ করে দেওয়া হয়। এখানে ভুল হওয়ার জায়গা আছে। ওই জায়গায় বাউন্ডারি তুমি ঠিক ঠিক করে না ক্যালকুলেশন করলে তোমার ওখানে কিন্তু কারেকশন মানে তোমার ভুল হয়ে যাবে। এই বিষয়ে তোমাকে সতর্ক থাকতে হবে। আর ওই f0 f1 f2 এটা তো উনি খুব ভালো করেই বলেছেন। হ্যাঁ, তো বিভিন্ন জন বিভিন্ন রকম ইউজ করতে পারো, কিন্তু তার থেকে ওই জায়গাটা খেয়াল রাখো, ওর আগে আর ওর পরে, যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা কোন ক্লাসে বিলং করছে, তার আগে কে আর তার পরে কে। আগে পরে গুলো ওর থেকে ডেভিয়েশন গুলো ক্যালকুলেশন করে দেয়। অ্যাকচুয়ালি আমরা অনেক সময় d1 বাই d1 প্লাস d2 এরকম ইউজ করি। d1 হচ্ছে f1 মাইনাস f0, মানে আগের ক্লাসের বিয়োগফলটা ফ্রিকোয়েন্সির, আর d1 প্লাস d2 মানে ওই দুটোর গ্যাপগুলোই আমি যদি ক্যালকুলেট করে রেখে দিই, তাহলে d1 বাই d1 প্লাস d2 বসানো খুব সহজ হয়ে যাবে। যেটা তোমাদের ভালো বুঝবে, প্র্যাকটিস করে করে সেগুলোকে কনফার্ম করো। এরপর আমি অসীম বাবু এবং রাজেশ বাবু দুজনের কাছে একটা সেম প্রশ্ন নিয়ে আসবো। এই তো ক্ষুদ্র সময়, আর কিছুদিন আছে মাত্র, এই সময় ওরা যে নিয়মিত যে অনুশীলন সেটা কোথা থেকে করবে বা কিভাবে করবে, এই সংক্ষেপে যদি বলে দেন। প্রথমে বলি, মানে আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে বই আছে, বইটা সত্যিই খুব ভালো, এবং কনসেপ্ট মানে করার জন্য বইটিকে পড়তে হবে। তুমি যেমন ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, গণিত বইটি তোমাকে পড়তে হবে লাইন বাই লাইন কনসেপ্টের জন্য। সেখান থেকে কিছু এমন প্রশ্ন চলে আসে যেগুলো তোমার অবজেক্টিভ করতে অনেক সুবিধা হবে। আর কি, গণিত বিষয়টিকে তুমি কঠিন ভাববে না, এর সঙ্গে বাস্তবের মিল খুঁজে বেড়াও। যেমন দেবশ্রীবাবু, আমি বাচ্চাদের বলি, যেমন শঙ্কুর অঙ্ক চলে এসেছে আর গোলকের সূত্র লাগিয়ে দিয়েছে, কিন্তু আমি বাচ্চাদের বলি, দেখো আমাদের পাড়ায় বঙ্কু আর শঙ্কু পরে বিয়ে করতে গেছে, তাহলে দেখো বঙ্কু শঙ্কু পরে বিয়ে করতে গেছে, তার মানে কি ওই শঙ্কু পরে মাথার টুপি, তাহলে ওই যে আকৃতি ওই শঙ্কুর সঙ্গে মিলে গেল। এই যে ব্যাপার বাস্তব উদাহরণের সাথে ব্যাপারটাকে নিয়ে আসতে হবে, তাহলে বেশিক্ষণ, তাহলে তোমার ওই যখনই তোমার শঙ্কু সূত্র চলে এলো, তাহলে আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, তাহলে ওই তখন আর চোঙের সূত্র লাগছে না। অসীম বাবুকে বলবো যে এই ক্ষুদ্র সময় ছাত্ররা কিভাবে অনুসরণ, কোথা থেকে অনুসরণ করবে। ঠিক ঠিক, অনেক তো অঙ্ক যত ম্যাথামেটিক্স যত করবে তত ভালো, তো কোথা মধ্যে থেকে পড়তে যে অঙ্কগুলো দেওয়া আছে 2 বা 3 মাত্রা করছেই, এরপরে ওরা কোথা থেকে অঙ্ক করবে।
স্টুডেন্টদের এই যে ফর্মুলাগুলো নিয়ে কনফিউশন দূর করার জন্য আমরা করি কি, একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করি। আপনি বলে লিখে দিন। আমরা একটু আগেই বলেছিলাম যে লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রে আমরা 2πr × h, যদি উচ্চতাটা h হয়, এটা যদি উচ্চতা হয় আর ব্যাসার্ধ, মুখের ব্যাসার্ধ যদি r হয়, তাহলে তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সারফেস এরিয়া s। এবারে ধরো যদি শঙ্কু হয়, ফিগারের মধ্যে কি বৈশিষ্ট্য দেখা যাচ্ছে? আয়তনের ক্ষেত্রে আমরা করি কি πr² h, তাহলে πr² ক্ষেত্রফল। আর h উচ্চতা ধরা যাক, আমরা কয়েনগুলো ধরো, একটা কয়েন মানে কি একটা বৃত্তাকার তল, তো এরকম করে h উচ্চতা h সংখ্যক কয়েন দিয়ে যে ঘনবস্তুটা তৈরি হচ্ছে তার আয়তন πr² h গুণ। ঠিক যখন আমরা শঙ্কু হচ্ছে, শঙ্কুর আয়তন যদি আমি বের করতে চাই v ড্যাশড, সেটা কি হবে? দেখো 1 2 3 তিনটে অংশ ভাগ দেখতেই পাচ্ছি আমরা, তাহলে ওর মানে 1/3 অংশ করলেই আমি এটা পেয়ে যাচ্ছি। তাহলে একটার সঙ্গে আরেকটা এইভাবে অনুষঙ্গ খুঁজলে জিনিসগুলো মনে রাখা অনেক সহজ হয়। এইগুলো সব সাবজেক্টের ক্ষেত্রেই কিন্তু সমন্বয় বলে একটা ব্যাপার আছে, কোরিলেশন। এই সমন্বয়টা এত এত ইম্পর্টেন্ট, যে কোনো সাবজেক্টে, সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, সব সাবজেক্টে একটার সঙ্গে আরেকটার কি সামঞ্জস্য রয়েছে, সেই সামঞ্জস্য খুঁজলে তাহলে দেখবে তোমার ধারণাটা অনেক মজবুত হবে এবং মনে একটা বলিষ্ঠ ভাব পাবে। এইটাই হচ্ছে তোমাকে অনেক ভালো স্কোর করার জন্য অনেক উৎসাহ দেবে। ধন্যবাদ অসীমবাবুকে, খুব সুন্দরভাবে এবং সহজে পরিমিতির যে সূত্রগুলো ছাত্রছাত্রীরা কীভাবে মনে রাখবে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। আমাদের প্রায় অঙ্কের 6টি যে শাখা প্রায় আলোচনা করা হয়ে গেল। একটি বিশেষ যে প্রশ্ন আসে প্রয়োগ, যেটাকে আমরা এক্সট্রা বলি, আমি রাইসবাবুকে বলবো সেই ব্যাপারে একটু বলার জন্য। মাধ্যমিক পরীক্ষাতে আমরা প্রায় ছাত্রছাত্রীদের দেখি যে প্রথমে তারা মাথা খারাপ করে যে প্রয়োগটা কী এসেছে, এক্সট্রাটা। তো আমি ছাত্রছাত্রীদের বলবো যে অহেতুক তোমরা ভীতি করবে না, কারণ যে কোনো অঙ্ক গণিতের যা বিষয় হোক না, পার্টে পার্টে নাম্বার থাকে। তো সেই রকম আমি একটি উদাহরণ দিচ্ছি, মানে না জেনেও জানা। ধরো তোমার একটি প্রশ্ন চলে এসছে পরীক্ষাতে, তোমার জানা নেই, তুমি কিভাবে লিখবে? 3 নাম্বার বরাদ্দ আছে, তাহলে তুমি কি ছেড়ে দেবে? ছেড়ে দিলে কিন্তু তুমি 3-এর মধ্যে 0 পাবে। ধরো কীরকম উদাহরণটা, খুব প্রচলিত উদাহরণ, ধরো ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার AB এবং DC বাহুকে বর্ধিত করলে P বিন্দুতে মিলিত হয়। তাহলে প্রমাণ করো যে PA × PB সমান PC × PD, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি দেওয়া আছে? যেটা দেওয়া আছে ছবিটা সে আঁকতে হবে। সেটা প্রদত্ত কি লিখবে? মনে করি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। চতুর্ভুজ বলা আছে, বৃত্ত বলা আছে, তাহলে বৃত্ত আঁকতে তুমি জানো, চতুর্ভুজ জানো। এখানে কি ভুল হয়? তুমি যদি একটু অন্যরকম আঁকো তাহলে বর্ধিত করলে মিলবে না, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে AB এবং DCকে বর্ধিত করলে যেমন একটা জায়গায় মিলে। তাহলে তুমি ওইটাই লিখবে প্রদত্ততে, যে মনে করি ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, যার AB এবং DC বাহুকে বর্ধিত করলে P বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করতে হবে যে, প্যারাটা চেঞ্জ করে লিখবে, প্রমাণ করতে হবে যে PA × PB সমান PC × PD। খুব সুন্দর। এটা কি না লেখার আছে? এটা সব দেওয়াই আছে, এটা প্রমাণ। বেশ, তুমি প্রমাণ করছো, শুরু করে দিয়েছো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে কি ব্যাপার। তাহলে তোমার জানা যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই। কি জানা থাকতে হবে? দেখো, 2টি ত্রিভুজ পেয়েছি আমরা, 2টি ত্রিভুজ। কি ত্রিভুজ? না, বড় ত্রিভুজ APD এবং ত্রিভুজ CBP। এই দুটো ত্রিভুজ পেয়েছি এবং এদের মধ্যে কি সম্পর্ক আছে? না, এদের মধ্যে দুটো ত্রিভুজ কি না সদৃশ্য। কেমন সদৃশ্য? কেন বলো? এই কোণটা যদি থিটা হয় আর এইটা যদি ফাই হয়, তাহলে থিটা প্লাস ফাই সমান কত? 180 ডিগ্রি। তাহলে থিটা প্লাস ফাই সমান কত হলো? 180 ডিগ্রি। কেমন? আবার এই অ্যাঙ্গেলটা ধরো, আমরা বলছি কি, ধরো আলফা,
তাহলে কি দেখতে পাচ্ছি বলো, এইটা তো সরলরেখা উৎস, তাহলে ফাই প্লাস আলফা সমান কি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এটাও 180, এটাও 180, তাহলে থিটা প্লাস ফাই ইকুয়াল টু কি ফাই প্লাস আলফা, ফাই ফাই কেটে গেল, থিটা সমান আলফা। ভেরি গুড। তাহলে এই কোণটা সমান এই কোণটা, এই বড় ত্রিভুজের এই কোণ সমান এই ছোট ত্রিভুজের এই কোণ। অনুরূপভাবে এই কোণ সমান এই কোণ হবে। কেমন? তাহলে দেখো এই ত্রিভুজের একটি কোণ আলফা, একটি কোণ এক্স, আর এটা পি তো সাধারণ কোণ। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা থিটা বলতে পারো তুমি, নো প্রবলেম। এটা যদি এক্স বলো এটা এক্স, তাহলে থিটা এক্স আর পি, আর বড়টা দেখো থিটা হ্যাঁ এক্স আর পি। তাহলে দুটো ত্রিভুজ কি না সদৃশ। সদৃশ হলে কি হয় না অনুরূপ বাহুগুলি কি হয় সমানুপাতি। তুমি জানো না, তাহলে প্রমাণ তোমার কিন্তু করতে হবে। তুমি শেষ লাইনে লিখে দিলে প্রমাণটা, যে প্রমাণ পিএ ইন্টু পিবি সমান পিসি ইন্টু পিডি। শেষ লাইনে লিখতে হবে তোমাকে প্রমাণ। তুমি জানো না, আচ্ছা এটা কীভাবে আসতে পারে? দেখো পি এর সঙ্গে পিবি গুণ, তুমি করো এদিকে পিএ বাই পিবি, গুণ করলে আসে এটা। আর কি লিখছ পিসি বাই পিডি। কেমন? মানে তুমি উত্তর থেকে প্রশ্ন নিয়ে যাচ্ছ। তাহলে এইগুলো কি পি এ, এই যে পি এ আর কি আছে ডি, এই যে আছে, মানে তার মানে বুঝতে পারছো তুমি এখানে দুটো ত্রিভুজ। তাহলে তুমি এখানে অ্যাকচুয়ালি যদি লেখো প্রথম থেকে যে এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান এই ত্রিভুজের এই কোণ, আর এইটার সাধারণ, তাহলে এই দুটো ত্রিভুজ কি না সদৃশ কোণী। আর সদৃশ কোণী হলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তাহলে তোমার জানা থাকে তো অবশ্যই লিখবে, কিন্তু না জানা থাকলে কিন্তু এই দিকের থেকে তোমাকে নিয়ে যেতে হবে। আর তুমি এখানে লিখে দিলে যে সদৃশের ব্যাপার আছে, তাহলে ত্রিভুজ এ পি ডি সদৃশ ত্রিভুজ সি বি পি। তাহলে তুমি এতটা লিখে দিয়েছো 3 নম্বরে। একটু বুদ্ধি খাটালেই কিন্তু হ্যাঁ, প্রয়োগটা মানে করতে পারবে। ছেড়ে প্রয়োগ নিয়ে ভীতির কোনো কারণ নেই। বাইদা ভাই যেটা মনে হয়ে গেল, রাজেশবাবু খুব একটা গুরুত্বপূর্ণ উপপাদ্য, এটা তো অনেকবার পরীক্ষা পড়েছে এবং সম্ভাবনা রয়েছে। তো এই জায়গায় আমার একটু মনে করিয়ে দিচ্ছি, কারণ এটা অবজেক্টিভে একটা কনসেপ্ট আছে, আমরা অনেক সেই ক্লাস 8 থেকে করে এসেছি। যে কোনো বৃত্তস্থ যে কোনো ত্রিভুজের কোনো একটা বাহুকে বাড়িয়ে দিলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তার মান ওর ভিতরে যে কোণটা আছে অন্তস্থ কোণের বিপরীত কোণ, মানে এখানে দুটো বিপরীত কোণ আছে তাদের সমষ্টির সঙ্গে সমান। আর এখানে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে মজার ব্যাপার, বৃত্তস্থ চতুর্ভুজটা অতি অবশ্যই বৃত্তস্থ, এটা ফার্স্ট কন্ডিশন। তাহলে লক্ষ্য করো এই যেমন বহিঃকোণ, এটা কার সঙ্গে সমান হবে? এর অন্তস্থ ডাইরেক্ট একটাই বিপরীত কোণ পেয়ে যাচ্ছি, তাহলে এটার সঙ্গে এটা সমান হবে। এখানে কি এই অন্তস্থ কোণের বিপরীত দুটো কোণ আছে, কিন্তু এখানে এর যে অন্তস্থ কোণ তার বিপরীতে ঠিক একটাই কোণ আছে, এর সঙ্গে এর সম্পর্কযুক্ত। ঠিক একই রকমভাবে এই উপরে যদি ভাবো, এই চতুর্ভুজের কথা ভাবো, এটা বাড়িয়ে দেওয়া হয়েছে, এই যে বহিঃকোণ উৎপন্ন হলো এর মান এর যে অন্তস্থ কোণ তার ঠিক বিপরীত কোণের সঙ্গে সমান। এটা মনে রাখার সুবিধা যে তুমি অনেক সময় কি হয় উত্তেজনে উত্তর থেকে আমি উত্তর ফলাফলটা আমরা কোথায় রিচ করতে হবে সেটা আমরা বুঝতে পেরেছি, এবং কিভাবে সেটাকে রেশিও বানিয়ে, কারণ রেশিও না বানালে তোমার তো সদৃশ কোণী ত্রিভুজের গুণগুলোকে কাজে লাগাতে পারবে না। অতএব এই দিক থেকে এই দিক খুবই ভালো, এইগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই। আর ওই প্রথম থেকে যেটা যে কার সঙ্গে কোন কোনটা সমান হবে এইভাবে রিলেট করা যায়। আর এটা তো খুব গুরুত্বপূর্ণ অবজেক্টিভের ক্ষেত্রে, তোমার কিন্তু এটা প্রায়শই আসে, সেই 8 থেকে শুরু করে সমস্ত ক্লাসেই কম বেশি এটা আসে। ধন্যবাদ অসীম বাবু এবং রাজেশ বাবুকে। অর্থাৎ একটা প্রয়োগের কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু অনেকগুলো প্রয়োগ করা যায়, এবং তাদের মধ্যে যে সমন্বয় এইটা একটু ছাত্রছাত্রীদের খুঁজে বের করতে হবে। তাহলে আমার মনে হয় যে প্রয়োগের যে ব্যাপারগুলো, যে ভীতি, সেই ভীতি দূর হয়ে যাবে। আমাদের এই বিষয়ে প্রায় প্রতিটি শাখা পুঙ্খানুপুঙ্খ আলোচনা হলো, এবং ছাত্রদের বলবো যে যে বিষয়গুলোতে সাবধান এবং সচেতনতা অবলম্বন করতে বলা হলো, তোমরা সেই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষা দেবে। এবং আরও যদি আলোচনার দরকার হয়, এই আমার পুরুলিয়া যে আমাদের চ্যানেল, সেখানে কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টের ভিত্তিতে আগামী দিনে আমরা আরও এই ধরনের অনুষ্ঠান নিয়ে আসব। এছাড়াও যে বিষয়ের আলোচনা চাও সেই বিষয়গুলোর উপরে যদি কমেন্ট বা কোনো জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারো। তোমাদের এই কমেন্ট এবং তোমাদের থেকে যে ফিডব্যাক,
আগামী দিনে আমাদের এই ধরনের অনুষ্ঠান করতে আমাদের অনুপ্রাণিত করবে। লাস্ট যে কথাটা বলে আজকের মতো বিদায় নেব, সেটা হচ্ছে যে নিয়মিত অনুশীলন, এককের ব্যবহার, সময়ের সৎ ব্যবহার, টেস্ট পেপার হলো টেস্ট পেপার, বাজারে যে টেস্ট পেপারগুলো বের হবে এরপর, সেইগুলো খুব নিয়মিত এবং সময় ধরে যদি অনুশীলন করা যায়, ছাত্রছাত্রীদের নম্বর অবশ্যই বৃদ্ধি পাবে। এবং আমাদের এই যে সুপরামর্শ, এইগুলো মাথায় রেখে পরীক্ষা দেবে। আমরা আশা করি তোমাদের নম্বর অবশ্যই বৃদ্ধি পাবে, তোমাদের পরীক্ষা ভালো হোক, তোমরা জীবনে সফল হও, এই আশা রেখে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই আমরা শেষ করছি। নমস্কার। নমস্কার।